সম্মানিত দর্শক, রাজ টিভির নিয়মিত আয়োজন প্রশান্তি হাসপাতাল লিমিটেড সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুদেব সাহা। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন সাংবাদিক, শিক্ষক, গবেষক, এনবি এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক বাংলাদেশ সময়ের সম্পাদক ডক্টর মিঠুন মোস্তাফিজ। চলুন দর্শক পরিচিত হই আমাদের অতিথির সঙ্গে। ডক্টর মিঠুন মোস্তাফিজ, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা মূল আলোচনায় যাব, তার আগে দেখে আসবো আজকের পত্রিকার শিরোনামগুলো। চলুন দর্শক দেখে আসি আজকের পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনামগুলো। দৈনিক জনকণ্ঠ, ছন্দ ফিরেছে জীবনে, স্বস্তি ব্যবসা বাণিজ্যেও। টিকার আওতায় আনা হবে 12 বছর বয়সী শিক্ষার্থীদের, সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী। অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় যে কোনো দলের চেয়ে আওয়ামী লীগ এগিয়ে, কাদের? দৈনিক ইত্তেফাক, হাইকোর্টকে শেখাতে চান ম্যাজিস্ট্রেট, পরিমণি রিমান্ড মঞ্জুরে 2 ম্যাজিস্ট্রেটের ব্যাখ্যা প্রসঙ্গে বিচারপতি। ডিসেম্বরের মধ্যে দেশের অর্ধেক মানুষ টিকার আওতায় আসছে, সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী। স্বাস্থ্যের উন্নতি দেখছেন স্বাস্থ্যমন্ত্রী, সংসদে তোপে। কালের কণ্ঠ, 12 বছরের শিক্ষার্থীদেরও টিকার ব্যবস্থা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে টিকা পাবে 50% মানুষ। বিমায় ও সুরক্ষা অনিশ্চিত, গ্রাহকের 467 কোটি টাকা দিচ্ছে না 6 প্রতিষ্ঠান। সময়ের আলো, জাতীয় নির্বাচন নিয়ে কে কি করছে, তৃণমূল গোছাতে মাঠে আওয়ামী লীগ, বিএনপির মনোযোগ দল মেরামতে। সংসদে প্রধানমন্ত্রী, 12 বছর বয়সীদেরও টিকা দেওয়া হবে। চিকিৎসকদের রাজনীতি নিয়ে সংসদে ক্ষোভ, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী। দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড, 2 বিচারকের ব্যাখ্যায় সন্তুষ্ট নন হাইকোর্ট। বাংলাদেশ প্রতিদিন, কারওয়ান বাজার ঘিরে মহাপরিকল্পনা, স্বাস্থ্য খাত নিয়ে সংসদে ব্যাপক সমালোচনা। নির্বাচনী প্রচারে জমে উঠেছে গ্রামগঞ্জ। নয়া দিগন্ত, গ্রামের শিক্ষার্থীদের আগ্রহ কম, শহরে বেশি। তালেবান নিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির সমালোচনা। টিকা প্রাপ্তদের অ্যান্টিবডি কমছে 4 মাসেই, অনাগ্রহীরা নতুন ভ্যারিয়েন্টের ঝুঁকিতে। দেশ রূপান্তর, সার্চ কমিটির চিন্তা আপাতত বাদ। সংসদে স্বাস্থ্যমন্ত্রীকে তুলোধনো, সমালোচনা আমাকে আরও শক্তিশালী করে, স্বাস্থ্যমন্ত্রী। সংসদে প্রধানমন্ত্রী, দেশে মজুদ 96 লাখ ডোজ কোভিড টিকা। 15 দিনে মৃত্যু, রোগী শনাক্ত হার অর্ধেকে। 7 প্রতিষ্ঠানকে RT-PCR ল্যাব বসানোর অনুমতি। আমাদের সময়, এখনও আইসিইউ সেবার বাইরে 23 জেলা। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সংসদে কঠোর সমালোচনা। সংসদে প্রধানমন্ত্রী, টিকার আওতায় আসবে 12 বছরের শিক্ষার্থীরাও। দর্শক, এই ছিল আমাদের হাতে রাখা আজকের পত্রিকার শিরোনাম। চলে যাচ্ছি আমরা অতিথির কাছে। ডক্টর মিঠুন মোস্তাফিজ, আমরা প্রথমেই টিকা দিয়ে শুরু করতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন 12 বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। সিনোফার্মা থেকে 6 কোটি টিকা পাওয়া যাবে। ডিসেম্বরের মধ্যেই দেশের অর্ধেক মানুষ টিকার আওতায় আসবে বলে তিনি গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তরে একথা জানান। টিকা গ্রহণের পাশাপাশি সবাইকে নির্ধারিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সব মিলিয়ে আপনি কি বলবেন? অনেক ধন্যবাদ আপনাকে। করোনা মোকাবেলার জন্য এখন পর্যন্ত প্রমিত যে পদ্ধতি বা যে উপায় নির্ণীত হয়েছে তা হচ্ছে এই মহামারী থেকে বাঁচার জন্য সামাজিক দূরত্ব মেনে চলা এবং পাশাপাশি জীবন এবং জীবিকার সমন্বয় করে বাঁচবার জন্য কাজ ছেড়ে ঘরে বসে থাকলে তো আর চলবে না, স্বাস্থ্যবিধি মেনে কাজকর্ম চালিয়ে যাওয়া এবং ক্রমাগতভাবে যত দ্রুত পারা যায় সবাইকে টিকার আওতায় নিয়ে আসা। আমরা জানি সিডিসি এগুলো নিয়ে গবেষণা করে বারবার বার্তা দিচ্ছিল আমেরিকা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এই করোনা, তারাও কিন্তু সামাজিক দূরত্ব মানা এবং টিকার প্রয়োগের ওপর জোর দেয় এবং অনেক বেশি এই টিকা প্রয়োগ অভিযান তারা সম্পন্ন করে করোনাকে মোটামুটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং আনতে পেরেছে। ভারতেও আমরা দেখেছি তাই, যে স্বাস্থ্যবিধি মানা এবং দ্রুততার সাথে জনগণকে টিকার আওতায় নিয়ে আসা। বাংলাদেশ
করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে অন্যতম প্রথম সারির একটি দেশ, যারা এ সকল দেশের আগে করোনার টিকা আমরা তো উৎপাদন করি না, উৎপাদনকারীদের কাছ থেকে সবার আগে কিনে রাখার ব্যবস্থা করেছিল। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা ভাবনার কারণে। মাঝখানে একটু ব্যত্যয় ঘটেছে, হয়তো আমাদের যারা পরামর্শক ছিল তাদের একটু বোঝাপড়া, যারা কনসার্ন ছিল সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের, তাদের একটু বুঝবার ফাঁক ছিল, যার কারণে টিকা সরবরাহ লাইনটাতে একটা ঘাটতি তৈরি হয়েছিল। সেটা এখন কেটে গেছে এবং অবিরাম টিকা আসছে। আমরা জেনেছি যে 50 কোটি টিকা চলে আসবে। তো এর ভেতর দিয়ে যেটা হবে, যে সকল বয়সীরা টিকার আওতায়, তাদেরকে টিকার ভেতরে নিয়ে আসা, একটি ব্যাপক বড় জনগোষ্ঠী, এবং শিশুদেরকেও টিকা দেওয়া যায় কিনা, অর্থাৎ 12 বছরের ঊর্ধ্বে, আমরা তো আইন অনুযায়ী জানি 18 বছরের নিচে যারা, তারা শিশু, তাদেরকে টিকা দান সম্পন্ন করা হলে এই যে স্কুল খুলে গেছে, এই ঝুঁকিটা কমে আসবে এবং এভাবেই আস্তে আস্তে এই মহামারীটা থেকে কাটিয়ে ওঠা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই দুর্যোগ দুর্বিপাক একে হাতে মোকাবেলা করেছেন, নির্ঘুম জাতিকে সুরক্ষিত রাখবার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি বিশ্বাস করেন এই মহামারী সবার ঐক্যে প্রাণান্তকর চেষ্টায় নিয়ন্ত্রণে আনা যাবে। এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসছে, তারপরে জনগোষ্ঠীকে স্বাস্থ্য সুরক্ষা দিতে, সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবার জন্য, মহামারী থেকে সুরক্ষিত করবার জন্য গণটিকা প্রয়োগ করা জরুরি। যার কারণেই রাষ্ট্র এবং সরকার টিকাকরণের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আমরা বিশ্বাস করি সময়ের সাথে সাথে জনগোষ্ঠীর যে এজ গ্রুপ পর্যন্ত টিকা প্রদান করা যায়, টিকা প্রয়োগ করা যায়, তাদেরকে টিকা প্রয়োগ করা সম্ভব হবে। রাষ্ট্র সফলভাবে সেই কাজটি করে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাটি প্রতিধ্বনি করেছেন জাতীয় সংসদে, জাতিকে আশ্বস্ত করেছেন। জি, জি। এবার আমরা একটু গতকাল সংসদে স্বাস্থ্য বিষয় নিয়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছিল সে বিষয়ে একটি প্রশ্ন করতে চাই। আপনি জানেন যে স্বাস্থ্যসেবা নিয়ে সংসদে কঠোর সমালোচনা করেছেন জাতীয় পার্টি, বিএনপি সহ বিরোধী দলের এমপিরা। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সমালোচনা আমাকে আরও শক্তিশালী করে। স্বাস্থ্যের উন্নতি দেখছেন তিনি। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? প্রথম আপনার শেষ বাক্য থেকে শুরু করি। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন সমালোচনা তাকে শক্তিশালী করে। এটি হচ্ছে পরমত সহিষ্ণুতা, গণতন্ত্রের অন্যতম শক্তিশালী একটি উপাদান, টলারেন্স। তিনি যে সমালোচনা শুনছেন, সহ্য করছেন, সত্যি তাই। সমালোচনা শুনলে, গঠনমূলক সমালোচনা হলে ভুল শোধরানোর সুযোগ থাকে। এদিক থেকে স্বাস্থ্যমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। এটাও সঠিক যে এই প্রথমবারের মতো নয় যে স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে সমালোচনা হলো। এটি কিন্তু গতদিন যে পার্লামেন্টে হয়েছে সেটি কিন্তু প্রথম না, নতুন না, এর আগেও হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে সমালোচনা। তো তারপরেও আহ আমরা কেবল করোনাকে দিয়ে যদি স্বাস্থ্য খাত বিশ্লেষণ করি, সেটি বোধহয় যুক্তিযুক্ত হবে না। আপনাকে এটা স্বীকার করতে হবে যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এখন পর্যন্ত স্বাস্থ্য খাতে যে পর্যন্ত কাজকর্ম হয়েছে গত 10-12 বছর, এটি নজিরবিহীন। 12-14 হাজার কমিউনিটি হাসপাতাল হয়েছে, অনেক অনেক হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বেড়েছে। আমি বলছি না শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, উন্নত দেশগুলো চিকিৎসা ব্যবস্থায় সমস্যা থাকে। তো স্বাস্থ্য ব্যবস্থা একেবারে শতভাগ সলিড হয়ে গেছে সেই কথা বলতে হবে, আমি ওই জায়গায় দাঁড়িয়ে নই। তবে স্বাস্থ্য খাতের প্রভূত উন্নয়ন হয়েছে, এটি মানতে হবে। অসংখ্য চিকিৎসক নিয়োগ হয়েছে, আরো 4,000 চিকিৎসক সম্প্রতি নিয়োগ পেতে যাচ্ছে। আমরাই দেখলাম 13-14 সালে 6,000 চিকিৎসক একসাথে নিয়োগ পেল। নার্সরা হচ্ছে, বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউট, টেকনোলজি ইনস্টিটিউট, নার্সিং ইনস্টিটিউট ইত্যাদি হচ্ছে। এগুলো কিন্তু স্বাস্থ্য খাতের উন্নতি, উন্নয়ন, এগুলো আপনাকে মানতে হবে। তো কেবল যদি করোনাকে দিয়ে আমি গোটা স্বাস্থ্য খাতকে বিচার করি তাহলে ঠিক না। তবে হ্যাঁ, আমাদের অনেক আহ খামতি আছে, সীমাবদ্ধতা আছে, সম্পদের সীমাবদ্ধতা আছে, দুষ্প্রাপ্যতা আছে। সবকিছু মিলিয়ে একটি দেশ আগায়, একটি স্বাস্থ্য ব্যবস্থা আগায়। আমরা মনে করি করোনা মোকাবেলার ক্ষেত্রে সংকট ছিল, সীমাবদ্ধতা ছিল, এগুলো আহ কাটিয়ে ওঠা হয়তো গেছে, কিন্তু সংকট এখনো শেষ হয়ে যায়নি। তবে এই করোনা মোকাবেলার শতভাগ সাফল্য যদি স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, সেটি বোধহয় ভুল হবে। তবে তিনি যদি সমালোচনাগুলো মেনে নিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নেন এবং নিজেকে নিয়োজিত করেন, তাহলে এই দেশের মানুষ, জনস্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য সুরক্ষা আরো উন্নত হবে, মান বাড়বে, দেশের মানুষ উপকৃত হবে। এটুকু বোধহয় বলাই যায়। তবে হ্যাঁ, স্বাস্থ্য ব্যবস্থা বদলেছে, স্বাস্থ্য ব্যবস্থা আগের মতো নেই।
আমাদের অন্তত অভিগম্যতা বা স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে যে সুযোগ সেটি বেড়েছে, এটা যে কেউ স্বীকার করবে। জি, যে আপনি চমৎকার বলছিলেন। আমরা এবার একটু করোনা প্রসঙ্গে কথা বলতে চাই। গত 24 ঘন্টায় করোনায় 51 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে 27,058 জন। শনাক্তের হার 6.64%। গত পরশুদিনের তুলনায় মৃত্যু এবং শনাক্তের হার সামান্য বেড়েছে। কি স্বস্তির কথা শোনাবেন আপনি? দেখুন, এটি বৈজ্ঞানিক মতামতের দাবি রাখে। আমি বিজ্ঞানী নই, আমি চিকিৎসকও নই, আমি সংবাদকর্মী, শিক্ষক। আহ, আমি সামাজিক গবেষণার বিষয়ে বুঝি, সায়েন্টিফিক পিওর সায়েন্সের গবেষণা সম্পর্কে আমার ধারণা একেবারেই নেই। তবে হ্যাঁ, এই মহামারী আসার পর থেকে আমরা গত 18 মাসে যেটি দেখলাম, আহ কি বলা যায় যে বিগত সময়গুলোতে গণমাধ্যমের বরাত দিয়ে এই খবরের সাথে সম্পৃক্ত থেকে এই রোগের যে নানাবিধ আহ গতি, প্রকৃতি, উপসর্গ, সেগুলো থেকে বৈজ্ঞানিক চিন্তা, তাদের মতামতগুলো শুনে আমরা যতটুকু জানি যে আপনি ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত নন যতক্ষণ না পর্যন্ত একটি মানুষ এই সংক্রমণের ভয় থেকে মুক্ত। অর্থাৎ এটি আহ, কি বলা যায় যে আহ, একটা ইংরেজি টার্ম আছে, দ্রুত গতিতে ছড়ানোর যে ক্ষমতা, সেটি ভয়াবহ। এর যতগুলো ভ্যারিয়েন্ট আবিষ্কৃত হয়েছে বাংলাদেশে তার সবগুলোই দেখা গেছে। অর্থাৎ কেউ একজন যদি আক্রান্ত থাকে, সংক্রমিত থাকে, তবে আপনি নিরাপদ এটি ভাববার কোনো কারণ নেই। একে কন্টেইন করার জন্য সঙ্গনিরোধ বা আইসোলেশন বা কোয়ারেন্টিনই সর্বোচ্চ ব্যবস্থা বলে আমরা জেনেছি। কিন্তু আমাদের মতো জনঘন বসতি পূর্ণ দেশে সেটি সম্ভব নয়। একরমে 4 জন 5 জন 6 জন আমরা গাদাগাদি করে থাকি, আমাদের সমস্যার সংকট আছে, সেক্ষেত্রে কিন্তু সেই নিয়মগুলো মানা আমাদের পক্ষে সম্ভব না। তবে আসার কথা হচ্ছে আহ সংক্রমণের যে হার ছিল সেখান থেকে আমরা যে অবস্থায় নেমে এসেছি, সেটি কি কল্পনার মধ্যে ছিল এত অল্প সময় আমরা এই সংক্রমণ নামিয়ে আনতে পারবো? আবার বিভিন্ন ঈদের সময় আমাদের যে আহ হতাশা ছিল, আমাদের যে ভয় ছিল, মানুষদের দল বেঁধে গ্রামে যাওয়া, গ্রাম থেকে ফেরা, এর পরে অবস্থা কি হয়? ভারতের মতো, উত্তরপ্রদেশের মতো মানুষ রাস্তায় মরে মরে পড়ে থাকে কিনা, শ্মশানগুলো আহ কি হয়ে যায়, সামর্থ্য হারায় কিনা, মানুষকে মৃতদেহগুলোকে নদীতে ভাসাতে হয় কিনা, এমন চিত্র তো আমরা বাংলাদেশে দেখিনি। এটা সৃষ্টিকর্তার অশেষ রহমত বলতে হবে। এবং মানুষ যতটা পেরেছে মেনেছে। হ্যাঁ, এই সংক্রমণ ওঠা নামার ব্যাপারটি আমাদের আচরণের সাথে, আমাদের সামাজিক আচরণ, ব্যক্তিগত আচরণ এবং স্বাস্থ্যবিধির প্রতি আমরা কতটা মান্যতা দিচ্ছি তার উপর নির্ভর করে। হয়তো আমরা গা ছেড়ে দিয়েছি, নিজেদের দায়িত্বটা ভুলে যাচ্ছি, আমরা মনে করেছি করোনা চলে গেছে, এই ধরনের মনোবৃত্তি বা প্রবণতার কারণে সংক্রমণ হয়তো ওঠানামা করছে। তবে আপনি বললেন গত কয়েকদিনের আগের চেয়ে বেড়েছে, এটি আরো কমে আসা উচিত। একটু আগেই বললাম, টিকার হার, টিকা প্রয়োগের হার বাড়িয়ে যেতে হবে এবং সাথে সাথে এই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটা খুব জোরে সোরে গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। কেননা আপনার মনে রাখা উচিত, এখন স্কুল খুলে গেছে, ইউনিভার্সিটি গুলো খুলে যাবে তাদের ইচ্ছা মতো। শিক্ষামন্ত্রী বলেছেন যে সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল তারা সিদ্ধান্ত নেবে কবে থেকে নেবে। আমি আমার ইউনিভার্সিটি, আমি একটি বিভাগের চেয়ারম্যান, সশরীরে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু করে দিয়েছে, পরীক্ষা চলছে। আহ সম্মান চূড়ান্ত বর্ষ এবং মাস্টার্স এর পরীক্ষা শুরু হয়ে গেছে। তো যখনই ইন পার্সন অ্যাক্টিভিটিস গুলো বেড়ে যাবে, তখন কিন্তু এই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটি থাকবে, এতদিন এগুলো ছিল না। সুতরাং এই সংক্রমণকে লোয়ার রেটে নামিয়ে রাখবার জন্য আমার দায়িত্ব আছে, আপনার দায়িত্ব আছে, সবাইকে সেই দায়িত্বটি গুরুত্বের সাথে পালন করতে হবে। তবেই আমরা সংক্রমণের হার নিচে নামাতে পারবো। বলা হয় 5%-এর নিচে নামলে তবেই এই গণ অ্যাক্টিভিটি গুলো করা যায় নিয়ন্ত্রণের মধ্যে থেকে। সেটি কিন্তু এই যে আবার বেড়ে গেছে, এটি ভয়ের কারণ। আমি মনে করি স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন এবং জাতীয় পরামর্শ কমিটির যারা আছেন, তারা যে বিশেষজ্ঞ মতামত গুলো দেন, স্বাস্থ্য অধিদপ্তর যে বার্তাগুলো দেন, সরকার যে নির্দেশনাগুলো দেন, চিকিৎসকরা যে নির্দেশনাগুলো দেন, সেগুলো মেনে চলা উচিত। তাহলে এই ভয়কে, এই দুর্যোগকে, এই করোনাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো, এর হ্রাস টানতে পারবো। আপনি চমৎকার বলছিলেন। আমরা যদি এবার একটু ডেঙ্গু প্রসঙ্গে কথা বলি। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 307 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকাতেই 244 জন। আক্রান্তদের বেশিরভাগই ঢাকার। এদিকে ঢাকা উত্তরের মেয়র বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আপনি কি বলবেন? এটি এই দুই সিটি কর্পোরেশনের
চিরাচরিত বৈশিষ্ট্য আমরা দেখি, সারা বছর মশক নিধনে কোনো কাজ নেই, যখন ডেঙ্গুর উৎপাত বা প্রকোপ বাড়ে তখন তারা বলতে থাকেন যে এই হয়েছে সেই হয়েছে, অথচ আমরা এটাও জানি যে মশক নিধন কার্যক্রমের জন্য বহু টাকা বরাদ্দ থাকে, সব যন্ত্রপাতি বা সকল কেমিক্যাল ওষুধপত্র নষ্ট হয়ে যায়, কাজের সময় পাওয়া যায় না, কিন্তু যখন দুর্যোগ সৃষ্টি হয় তখন তারা কথার বাবল ফুটিয়ে নিজেরা নিজেদের ক্রেডিট বা নিজেরা নিজেদের কি বলা যায় গৌরব বা অর্জন হাসিল করতে চান। আসলে কাজ করে প্রমাণ দিতে হয়, জনসেবায় থেকে জনসেবা নিশ্চিত করে বলতে হয় যে আমি এই জনসেবাটা করেছি, এই কাজটা করেছি। তো মশা মারা ছাড়া, ড্রেন পরিষ্কার করা ছাড়া, রাস্তার লাইট জ্বালানো ছাড়া আর কি কাজ সিটি কর্পোরেশনের বলুন? জি জি দুস্থ আপনি মানুষ, ভাসমান মানুষকে আশ্রয়ের ব্যবস্থা করে দেয়া, বর্জ্য ব্যবস্থাপনা করা ছাড়া এই দুই সিটি কর্পোরেশন কি করে? এই সিটি কর্পোরেশনকে বর্তমান সরকার দুটো ভাগে ভাগ করলেন কেন? জনসেবাকে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। আদতে দুই সিটি কর্পোরেশন করার পরে কি উন্নয়ন করেছে, কি দেখিয়েছে? অর্থাৎ যারা ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট পায়, প্রতিশ্রুতি দিয়ে এ ধরনের জনসেবামূলক পৌর কর্পোরেশনের, সিটি কর্পোরেশনের দায়িত্বে আসেন, তাদেরকে কাজ করে আসলে নিশ্চিত করতে হয়, মানুষকে আশ্বস্ত করতে হয় আমরা এই করেছি। ডেঙ্গুর এই সিজন আসলেই এই কথাগুলো শুরু হয়। কেন আসবে? কেন কেবল ডেঙ্গু শুরু হলেই আপনি টবের পানি ফেলবেন, ডাবের খোসা সরাবেন, রাস্তা পরিষ্কার করবেন? কিন্তু সারা বছর কি এগুলো আপনার কাজ না? বর্ষাকালে এগুলো আপনার কাজ? আরো কিছু অপরিকল্পিত ব্যাপার আছে, সমন্বিত উন্নয়ন পরিকল্পনা না থাকবার কারণে এক একজন এক এক সময় রাস্তা কাটে। ডেসা এক সময়, ওয়াসা এক সময়, সুয়ারেজ অথরিটি যেটা, তারা এক সময়, টিএনটি এক সময়, আবার এখন শুরু হয়েছে আন্ডারগ্রাউন্ড কেবলিং, তারা এক সময়, রাস্তা মেরামত করার জন্য সড়ক ও জনপথ বিভাগ এক সময়। এই যে বছর ভর কাটাকাটি, পানি জমে থাকা, ডোবা নালা আটকে থাকা, আবার আমরা চরম সচেতন জাতি, তো এই একটা আহ কি বলা যায় চিপসের ঠোঙা ফেলে দিলাম, একটা খাবারের ঠোঙা, একটা বাদামের ঠোঙা ফেলে দিলাম, একটা প্লাস্টিকের প্লেট ফেলে দিলাম, এগুলো তো ড্রেনেজ সিস্টেম গুলোকে আটকে দেয়, পানিগুলো আর নিচের দিকে যেতে পারে না। বিভিন্ন জায়গায়, বিভিন্ন ড্রেনে, বিভিন্ন পাড়ায় বসতিতে আমরা দেখি পানি লেগেই থাকে। আপনি বাড্ডার দিকে যান, বউবাজারের দিকে যান, এগুলো পাবেন। এই সচেতনতাও আমাদের, নাগরিক সচেতনতা দরকার আছে, নাগরিক আচরণ দরকার আছে সিটিকে ক্লিন এবং টিডি রাখতে। এট দ্য সেম টাইম আমাদের যারা এই সেবা কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি, নগরকর্তা বলি আমরা, মেয়র, তাদেরও দায়িত্বশীল হবার ব্যাপার আছে। ডেঙ্গুর প্রকোপ এটি সিজনাল স্বাস্থ্যের প্রতি, জনস্বাস্থ্যের প্রতি একটি বড় ধরনের কি বলা যায়, এটি একটি ধাক্কা বটে। কারণ ডেঙ্গুর যে অবস্থা আমরা দেখি, আমার মনে আছে গত 7 দিন 8 দিন একটানা ব্যাক পেজে সেকেন্ড হেডলাইন হয়েছে ডেঙ্গুর ব্যাপারটি। ডেঙ্গু যে বাড়ছে, এই কারণে ডেঙ্গু ডেডিকেটেড হসপিটাল করার প্রয়োজন মনে হয়েছে, কোন একটা হসপিটালকে ডেঙ্গু ডেডিকেটেড করার বোধহয় হয়েছেও সেটি। এটি কেন করতে হবে সিজনাল? বছর ভর যদি রুটিন রেসপন্সিবিলিটি, কেউ রুটিন দায়িত্ব যদি পালন করে, তাহলে কিন্তু এই অসময়ে এসে একটা বিপদের উপরে, করোনার উপরে আবার ডেঙ্গুর আঘাতটি এটি করার জন্য আমাদেরকে হুমড়ি খেয়ে পড়তে হয় না। অর্থাৎ আমরা যদি রেসপন্সিবল হই যার যার জায়গায়, তাহলে কিন্তু এই কাজগুলো সময়ের অনেক আগেই সম্পন্ন করা সম্ভব। তখন ক্রেডিট নিজের চেয়ে নিতে হবে না, মানুষই বলবে আমরা ভালো করেছি। ডক্টর মিঠুন মোস্তাফিজ, আপনি চমৎকার বলছিলেন, শুনবো আমরা আপনার কথা, তবে একটি বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, নিচ্ছি আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। প্রশান্তি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড 24 ঘন্টা স্বাস্থ্য সেবায় নিয়োজিত। মমতা ও সেবায় অনন্য এই হসপিটালে রয়েছে আন্তর্জাতিক মানের আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিসিইউ, এইচডিইউ। রয়েছে হাই কেয়ার ইউনিট, 24 ঘন্টা জরুরি সেবা সহ রয়েছে সব ধরনের জেনারেল সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি, নিউরো সার্জারির সুব্যবস্থা। মেডিসিন, সার্জারি, গাইনি, ইএনটি, হৃদরোগ সহ সকল বিভাগের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের কনসালটেশন। রয়েছে বিশেষায়িত ট্রমা সেন্টার, সিআম প্রযুক্তিতে পেইন, হাড়ভাঙ্গা, কিডনি পাথর ও স্পাইন সার্জারি। স্বল্প খরচে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা নরমাল ডেলিভারির সুব্যবস্থা।
আধুনিক সরঞ্জাম সম্বলিত স্বয়ংসম্পূর্ণ ওটি কমপ্লেক্স, পূর্ণাঙ্গ প্যাথোলজিক্যাল ল্যাব, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম সহ সকল পরীক্ষা দ্রুততম সময়ে করা হয়। শীতাতপ নিয়ন্ত্রিত জেনারেল ওয়ার্ড কেবিন, পরিচ্ছন্ন পরিবেশ সহ মুমূর্ষু রোগীদের জন্য রয়েছে আইসিইউ অ্যাম্বুলেন্স সেবা। আজই যোগাযোগ করুন প্রশান্তি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড, মালিবাগ মোড়, ঢাকা 1217। হটলাইন 022222287828। দর্শক, আপনাদের আরও একবার শুভেচ্ছা। আপনারা দেখছেন প্রশান্তি হাসপাতাল লিমিটেড সংবাদ শিরোনাম, পাওয়ার্ড বাই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের আজকের অতিথি সাংবাদিক, শিক্ষক, গবেষক, এনবিএর প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক বাংলাদেশ সময়ের সম্পাদক ডক্টর মিঠুন মোস্তাফিজ। চলে যাচ্ছি আমরা অতিথির কাছে। ডক্টর মোস্তাফিজ, আমরা বিরতির পূর্বে যেমনটি আলোচনা করছিলাম ডেঙ্গু, করোনা নিয়ে, এবার আমরা একটু বিমানবন্দরে পিসিআর স্থাপন প্রসঙ্গে কথা বলতে চাই। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এজন্য 7 প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বাকিটা আপনার কাছ থেকে শুনতে চাই। জরুরি ছিল আরো অনেক আগে, কারণ আমাদের যে সকল কর্মীরা, তার আগে বলি, এই দেশ অমিত সম্ভাবনার সোনার বাংলা। পৃথিবীতে এরকম দেশ খুঁজে পাওয়া ভার। আমি 2011 সালে যখন গোটা ইউরোপ চষে বেরিয়েছি, তখন ফাইন্যান্সিয়াল মেলডাউন চলছিল, বৈশ্বিক আর্থিক মন্দা। তখন দেখেছি ইউরোপের দেশগুলো কাতর। ওই পরিস্থিতিতেও কিন্তু বাংলাদেশের যে প্রবৃদ্ধির ধারা, রেমিটেন্স প্রবাহ অব্যাহত ছিল। সেই রেমিটেন্সের কারণেই কিন্তু বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড শক্ত ছিল, বসে পড়েনি। এই দেশের 1 কোটির কাছাকাছি মানুষ প্রবাসে থাকে, যারা আমার দেশে খায় না, পড়ে না, এই মাটি, এই পরিবহন ব্যবহার করে না, দূষণ করে না, উল্টো তারা প্রতি মাসে রেমিটেন্স পাঠায় আমার আপনার অর্থনীতিকে, আমার আপনার চলাচলকে, আমার আপনার আর্থিক কার্যক্রমকে তারা সমৃদ্ধ করে, আমার ব্যাংকিং ব্যবস্থাকে তারা সমৃদ্ধ করে। এই জনশক্তি, অর্থাৎ 1 কোটি মানুষ প্রবাসে থাকে। এই দেশে তাদের জীবনযাত্রার কোনো চাপ নেই। এই উৎপাদন ব্যবস্থা থেকে তারা খাচ্ছে না, এই উৎপাদন ব্যবস্থা থেকে তারা কোনো কিছু নিচ্ছে না। এই দেশের পরিবহন ব্যবস্থা তারা ব্যবহার করছে না, এই দেশের কাপড় চোপড় তারা ব্যবহার করছে না, এই দেশের কোনো সার্ভিস, ইউটিলিটি, বিদ্যুৎ তারা ব্যবহার করছে না, এই দেশের কোনো সেবাই তারা নিচ্ছে না। তারা প্রবাসী। অর্থাৎ 17 কোটি মানুষের দেশে 1 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশে নাই। পৃথিবীর 2-3টা দেশেও 1 কোটি মানুষ হয় না, ইউরোপের দেশগুলো যদি মেলায়। তার মানে আরো একটি দেশের বা ইউরোপের কিছু কিছু দেশের সমপরিমাণ, কয়েকটি দেশের সমপরিমাণ জনসংখ্যা প্রবাসে বাস করে এই প্রিয় দেশকে তারা সহযোগিতা করে। তো তারা যখন বিমানবন্দর দিয়ে যাবে, এই মহামারী কালে বিভিন্ন দেশ নিয়ম করেছে, নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে যেতে হবে, চেকিং হতে হবে, যেন সর্বশেষ 3 দিনের মধ্যে টেস্ট রেজাল্টটা হয়, তাদের স্বাস্থ্য ব্যবস্থা, তাদের শারীরিক অবস্থা, সংক্রমণ অবস্থা যেন নির্ণয় করা যায়। এসবগুলো না থাকলে যে সকল দেশে তারা এন্ট্রি নেবে, সেখানে তারা বাধার সম্মুখীন হবে। তার মানে কি, দেশ, অর্থনীতি, আমার প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে। একজন রেমিটেন্স যোদ্ধা, একজন প্রবাসী যখন তার যে দেশে তিনি কর্ম করছেন সেখানে যেতে বাধাপ্রাপ্ত হন নিয়ম নীতির কারণে, এই স্বাস্থ্য ব্যবস্থা, করোনা কি বলা যায়, পরীক্ষা ব্যবস্থা না থাকবার কারণে, তখন আলটিমেটলি দেশ ক্ষতিগ্রস্ত হয়। এই ব্যবস্থা তো আরো আগেই নেওয়া উচিত ছিল, এখন কেন? এটি বেশ কয়েকদিন আগে থেকে আমরা শুনে আসছিলাম। এটি যদি আরো আগে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এই হয়রানিগুলো আমার এই প্রবাসী ভাইদের হয় না, প্রবাসী বন্ধুদের হয় না, রেমিটেন্স যোদ্ধাদের হয় না। তাহলে দেশের গতি, অর্থনীতির গতি, রেমিটেন্স প্রবাহের গতি বাধাপ্রাপ্ত হয় না। এই গুরুত্বগুলো আগে দিয়ে সংশ্লিষ্ট যারা,
সব কাজ কেন মাননীয় প্রধানমন্ত্রীকেই করতে হবে? তাহলে তিনি যাদেরকে যোগ্য উপযুক্ত মনে করে দায়িত্ব দিয়েছেন তাদের কি কিছু কাজ নেই? অন্তত রাইট টাইমে তথ্যটা সরবরাহ করা, সিদ্ধান্তটা নেয়া, সেই কাজগুলো যদি আমরা আমাদের মতো করে, যে আবারও বলি, দায়িত্বশীল আচরণ করি, যে যার জায়গায় যেভাবে আছি, তাহলেই সবার কাজ সহজ হয়ে যায়। তাহলে তড়িঘড়ি করে এগুলো আর করতে হতো না এবং বিভিন্ন দেশের সমালোচনার মুখে পড়তে হতো না। আমাদের অনেক খারাপ অভিজ্ঞতা আছে এই শাহেদ সাবরিনা ইত্যাদি নিয়ে। করোনা পরীক্ষার যে অনুমতি তাদেরকে দেয়া হয়েছিল, বিনা পরীক্ষায় তারা শত শত সার্টিফিকেট ইস্যু করেছে, যেগুলো নিয়ে প্রবাসীরা বিড়ম্বনার মুখে পড়েছেন ইটালির মতো দেশ সহ অন্যান্য দেশে। ওই জ্ঞানটুকু থাকলে আমরা নিজেরা নিজেদের ব্যবস্থাপনায় এই পিসিআর ল্যাব স্থাপন করা এয়ারপোর্টে আরো বহু আগেই হতো। সমস্যা হচ্ছে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে শিখি না এবং আমরা রেসপন্সিবিলিটি নিতে চাই না। এই বোধ থেকে যতক্ষণ না সরে আসবো, যতক্ষণ না নিজেরা নিজেদের দায়িত্বশীলতা দেখাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এই অবস্থা বদলাতে হবে। আমার কথা হচ্ছে এই উদ্যোগটি আরো আগেই নেওয়া উচিত ছিল, বাট বেটার লেট দেন নেভার। জি, আপনি চমৎকার বলছিলেন। এবার আমরা একটু রাজনীতির মাঠ থেকে ঘুরে আসতে চাই। বিএনপির 3 দিনের ধারাবাহিক বৈঠকের দ্বিতীয় দিন ছিল গতকাল। এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। বিএনপির নেতারা বলছেন, অতীতে নির্বাচনের অভিজ্ঞতায় দেখা গেছে এই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না। কঠোর আন্দোলন চান নেতারা। অপরদিকে আওয়ামী লীগ বলছে বিএনপি নির্বাচনে জয়লাভের গ্যারান্টি চায়। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। আপনার বিশ্লেষণ জানতে চাই। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির চিরাচরিত বৈশিষ্ট্যের বাইরে এগুলো কিছু নয়। গত 5 বছর বা 7 বছর হলে বা 10 বছর ধরে বিশ্লেষণ করে এই বিরোধী দলটির সংসদের বিরোধী দল নয়, বাট জনসমর্থনের দিক থেকে বিরোধী দল বলতে হবে, দলটির দুটি পয়েন্ট আমাকে একটু বলে শোনান যেগুলো জনমুখী বা গণমুখী বা মানুষ গ্রহণ করেছে। এই দেশের রাজনীতিতে হচ্ছে কি? ডিবেট, debate without any reason. These are political stunts. These are political words. They are jostling through words. কথা দিয়ে মারামারি করে, কর্ম দিয়ে নয়। Whereas এই নির্বাচন তো হয়েছে, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছেন, সেটি বিগত 11 জাতীয় সংসদ নির্বাচন হয়েছে না? হয়েছে তো, তারা অংশগ্রহণ করেছেন। জনগণ, দেশের মানুষ রায় দিয়েছে। গণমুখী দাবি নিয়ে, গণমুখী অবস্থান নিয়ে আপনি যতক্ষণ না পর্যন্ত ঘরের বাইরে যাবেন, মানুষের কাছে যাবেন, মানুষ আপনাকে রেসপন্ড করবে না। আর পলিটিক্স অফ রেটরিক, এটা চলতেই থাকবে। এটা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ধারা। ইউ সি তৃণমূল কংগ্রেস, ইউ সি বিজেপি, ইউ সি কংগ্রেস, দে অল আর ফাইটিং উইথ ওয়ার্ডস, राइट? ये नहीं होगा, वो नहीं होगा, ये अच्छा हो रहा है, ये अच्छा नहीं हो रहा है, ये देश को नुकसान पहुंच रहा है, उन्होंने अच्छा कर रहा है, কেউ পার্সোনাল ব্র্যান্ডিং করছে, কেউ কিছুই হচ্ছে না বলছে, তারপরে দেশ কিন্তু চলছে। কারণ ফাইনালি এই দেশের বা প্রশাসন যারা পরিচালনা করে তাদের ভোক্তাটা কিন্তু সাধারণ জনগণ। ভারতে যেমন এই অবস্থা আমরা দেখতে পাই, আমার দেশেও সেটি চলছে এবং এই পলিটিক্যাল রেটরিক, পলিটিক্যাল ওয়ার্ড ফাইট, পলিটিক্যাল বুল ফাইট, এটি চলতে থাকবে, এটি খুব স্বাভাবিক। তবে দেখতে হবে আমরা দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের থেকে কি কথাটি বলছি সেটি রেসপন্সিবল ওয়ার্ডস কিনা, সেটি সেন্সিবল ওয়ার্ডস কিনা, সেটি রিজনেবল ডিমান্ড কিনা। তা না হলে কেবলমাত্র কথার কথা বলে, মুখরোচক কথার খই ফুটিয়ে মানুষের কাছে যাওয়া যাবে না, মানুষকে নেতৃত্ব দেওয়া যায় না। জনতা সবচেয়ে বড় বিচারক, দেশের মানুষ, ভোটাররা সবচেয়ে বড় বিচারক। রাইট টাইমে তারা কিন্তু রাইট ডিসিশন নিয়ে নেয়। এই বাংলাদেশের রাজনীতি এখন বদলাতে হবে। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়েছে, মানুষের হাতে তথ্য। 17 কোটি মানুষ, 12 কোটি মানুষ ফোন ব্যবহার করে, 8 কোটি 10 কোটির কাছাকাছি মানুষ ইন্টারনেট ইউজ করে। আপনি আমি যখন যা জানি না, আমি 20-21 বছর গণমাধ্যমে আছি, গণমাধ্যমে নেতৃত্ব দিয়েছি, হেড অফ করেসপন্ডেন্ট, কনসালটেন্ট নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স ছিলাম, এটা বড় জাতীয় বৈষয়িক টেলিভিশন। আমি জানি যে খবরটি আমার কাছে নাই, সেই খবরটি গ্রামের মানুষের কাছে আছে। দে নো ভেরি ওয়েল হোয়াট ইজ হ্যাপেনিং। তারা খবরটি জানে, উল্টো রিয়াকশন জানতে চায়, এটি কি হলো ভাই একটু বলবেন,
অথচ আমি সেই জিনিসটি জানি না। অর্থাৎ দ্য পিপুল আর এম্পাওয়ার্ড থ্রু wide information, wide resources, free flow of information. সুতরাং মানুষ কিন্তু সিদ্ধান্ত নিতে পারে কি রাজনীতি, কি অর্থনীতি, কি সমাজনীতি, কি সংস্কৃতি। সুতরাং নেতারা কি বললেন, কোনটা যৌক্তিক, কোনটা অযৌক্তিক, এটি বিশ্লেষণ করতে পারে এই দেশের মানুষ। জনতা সবচেয়ে বড় বিচারক। সুতরাং ফলপ্রসূ, অর্থপূর্ণ কোনো কথাবার্তা যখন আপনি বলতে ব্যর্থ হন, তখন মানুষ হাসে। আপনি এই মানুষদেরকে আগের মতো 200 টাকা পার হেড দিয়ে দুপুরের 50-60 টাকার একটি প্যাকেটের খাবার দিয়ে পল্টনে ডাকতে পারবেন না। পলিটিক্স হ্যাজ চেঞ্জড, জেন্টলম্যান। হাউ you cannot get those people full of Palton Maidan who will be eager to listen to your voices but you speak over? They will not, কারণ তারা এসিতে থাকে, এসি গাড়িতে চলাচল করে, মোস্টলি সিটে বসে আসে। ওই উন্মুক্ত ট্রাকে মাথায় রোদ লাগিয়ে কিন্তু রাজনৈতিক ময়দানে এদেরকে নামানো যাবে না। Their behavioral pattern has changed, their lifestyle has changed. সুতরাং এই ট্রিভিয়াল, গবেষণাহীন রাজনীতি, এই অন্তঃসার শূন্য রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষাহীন রাজনৈতিক নেতৃত্ব, বুলিয়া ওড়ানো রাজনৈতিক বাচ্চ, এগুলো আর মানুষের ভালো লাগে না। মানুষ আর কামলা বিক্রি করে না। মানুষ এখন একজন জোন কিনতে গেলে 700-800 টাকা লাগে। সুতরাং ওই সহজ সস্তা রাজনীতি হবে না। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে, এর মধ্যে লেখাপড়া ঢুকাতে হবে, এর মধ্যে যুক্তি থাকতে হবে, গবেষণা ঋদ্ধ দাবি নিয়ে মানুষের কাছে যেতে হবে। মানুষ যখন দেখবে এর ভেতরে তার স্বার্থ আছে, এর ভেতরে তার জীবন বদলানোর অঙ্গীকার আছে, তখন মানুষ সাপোর্টিভ, তখন জনগণ উইল সাপোর্টিভ। আদারওয়াইজ হোয়াট ইজ হ্যাপেনিং, পিপল হ্যাভ লস্ট ইন্টারেস্ট ইন পলিটিক্স। জি ডক্টর মিঠুন মুস্তাফিজ, আপনি চমৎকার বলছিলেন। যেহেতু আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো আমার এবারের প্রশ্নটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে, বিশ্ববিদ্যালয় খোলা প্রসঙ্গে, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়। গত 5 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সুপারিশ করেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। ওই দিন সকাল 8টা থেকে টিকা গ্রহণের কার্ড দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন বলে জানিয়েছেন প্রভোস্ট কমিটি। আপনি এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? আরেকটি প্রশ্ন হচ্ছে আমার, যে এটি তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ব্যাপারেও আপনি কি বলবেন? রাইট। শিক্ষার্থীরা, অভিভাবকরা, স্কুল কলেজের, আমারও 2টি সন্তান, আমার 2 মেয়ে, ঘরে থাকতে থাকতে এক ধরনের বন্দি জীবনের যে যন্ত্রণা তার মধ্যে পড়ে গেছে। তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছিল। কতদিন একজন মানুষ ঘরে থাকতে পারে, বন্দিত্বের মধ্যে থাকতে পারে? সরকার নিজেও ইচ্ছা করে তো আর মানুষকে ঘরে থাকতে বলেনি, পরিস্থিতির কারণে আমাদেরকে থাকতে হয়েছে। সবকিছু বিবেচনা করে সংক্রমণের গতি যখন নিম্নমুখী হলো, তখন কয়েক দফা আমরা সিদ্ধান্ত নিয়েও কিন্তু দেখতে পারিনি যে স্কুল খোলা গেছে বা অন্যান্য প্রতিষ্ঠান খোলা গেছে। ফাইনালি, থ্যাংক গড, পরিস্থিতি উন্নত হবার ফলে স্কুল খোলা হলো, বিশেষ কিছু নীতিমালার মাধ্যমে। কয়দিন চলবে, কারা কারা কয়দিন ক্লাস করবে, সেটি হলো। এরপরে বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ আসলো। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ টিকাকরণের পরেই এই ক্যাম্পাস খোলার বিষয়ে সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত ছিল। টিকা দেওয়ার কার্যক্রম চলছে এবং এই শিক্ষার্থীরা অনেকেরই জাতীয় পরিচয়পত্র নাই, সেখান থেকে মিনিমাইজ করে তাদের বার্থ সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন করা যাচ্ছে। যেহেতু তারা প্রাপ্তবয়স্ক, তারা কিন্তু ভোটার। তারপর যাদের জন্ম নিবন্ধন কার্ডও নাই, তারাও বিশেষ সফটওয়্যারের মাধ্যমে, ইউজিসির তৈরি করা সফটওয়্যারের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবে, কার্ড দেখিয়ে টিকা নিতে পারবে। অর্থাৎ সর্বোচ্চ ফ্লেক্সিবিলিটি নিশ্চিত করা হয়েছে শিক্ষার্থীদের শতভাগ টিকা প্রয়োগ করবার জন্য। মাননীয় শিক্ষামন্ত্রী বারবার উচ্চারণ করেছেন, তিনি গতকালকে লিখেছেন। তার আগে বলি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটি তাদের নিজেদের পরিচালনা নিয়ম নীতি আছে। বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় নিজস্ব আইন দিয়ে, তাদের অর্ডিন্যান্স, স্ট্যাটিউট দিয়ে, সংবিধি দিয়ে পরিচালিত হয়। যার কারণে সরকার বলেছে যে এই বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নেবে তারা কবে কিভাবে খুলবে। খেয়াল করবেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, কর্তৃপক্ষগুলোকে সিদ্ধান্ত নেবার মতামত জানিয়ে দিয়েছে
এর আগে থেকেই যারা পারছিল তারা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিচ্ছে। আমি কিন্তু আগে থেকে শুরু করে দিয়েছি, পরীক্ষা চলছিল স্থগিত, সেটি রিজাম্পশন হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় হল খোলার ব্যাপারে এর আগেও সিদ্ধান্ত নিয়েছিল, সেখান থেকে তাদের একটু বিলম্ব হলো। এটি সময়োচিত সিদ্ধান্ত, এটি নিতে হবে, কারণ হল বন্ধ রেখে শিক্ষার্থীদের পরীক্ষা নেবেন আপনি, হাজার হাজার ছাত্রছাত্রী তারা কোথায় থাকবে, কিভাবে থাকবে, এটি একটা ব্যাপার। আবার তাদের স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না করে গণহারে তাদেরকে বিপদের দিকেও ঠেলে দেওয়া যাবে না। তাহলে উপায়টা কি? আগে টিকা দিন, তারপরে তাদেরকে ক্লাসরুমে ফেরান কিংবা পরীক্ষার হলে হাজির করেন। সেজন্য সর্বোচ্চ নমনীয়তা দেখানো হয়েছে। যাদের কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড, তারা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা নিয়ে ফেলবে। যাদের কার্ড নেই, বার্থ সার্টিফিকেট আছে, তাই দিয়ে তারা নিবন্ধন করে টিকা নেবে। যাদের তাও নেই, তারা ইউজিসি উদ্ভাবিত অ্যাপে রেজিস্ট্রেশন করে টিকা নেবেন। যারা তাও পারবে না, অবশেষে বিশ্ববিদ্যালয়গুলোর মেডিকেল সেন্টারে গেলেই তাদের টিকা দেওয়া হবে। তো এর চেয়ে ফ্লেক্সিবিলিটি আর কি আছে? আমার যেটা মনে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান তো বিজ্ঞ শিক্ষকদের দ্বারা, শিক্ষা প্রশাসকদের দ্বারা পরিচালিত হয়। তারা অনেক ভালো বোঝেন এবং বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছেন। সেই সিদ্ধান্তগুলোকে অবশ্যই স্বাগত জানাতে হবে, কারণ ইন পার্সন এডুকেশন এবং অনলাইন এডুকেশন এর মধ্যে অনেক ফারাক। কারণ শিক্ষার্থীদের কেবল টেক্সট বুক জ্ঞান দিয়ে পূর্ণ বিকাশ ঘটানো সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে মনন চর্চার জায়গা, গবেষণা প্রতিষ্ঠান। এর মধ্যে দিয়ে একজন শিক্ষককে দেখে তার জীবন আচরণ, তার কথা, তার জ্ঞান, তার সাথে ইন্টারাকশন, এর মধ্যে দিয়ে যে ইনার ডেভেলপমেন্টটা হয়, অর্থাৎ বডি অ্যান্ড সোলের যে বিকাশটা হয়, সেটি তো অনলাইনে সম্ভব হয় না, ইন্টারাকশনটা বাধাপ্রাপ্ত হয়। সুতরাং যত দ্রুত ক্লাসে ফিরে যাওয়া যায়, সশরীরে ইন পার্সন শিক্ষা দেওয়া যায়, ততই মঙ্গল দেশের জন্য। কারণ এভাবে চলতে থাকলে করোনা যদি চলতেই থাকে, আমরা কি আর বের হবো না? অবশ্যই আমাদের চলতে হবে। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সরকার যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো আমার মনে হয় সুবিবেচিত সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এটি অবভিয়াস, এর কোনো অল্টারনেটিভ নেই আপাত দৃষ্টে, এবং সংক্রমণও কমে এসছে। উই হ্যাঁ, আর ওয়েটিং ফর গুড টাইমস। যে আপনি চমৎকারভাবে জি। ব্যাখ্যা করলেন ডক্টর মোস্তাফিজ। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আপনি অনেক ব্যস্ত মানুষ, শত ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ একটি চমৎকার আয়োজন করবার জন্য। তথ্যই শক্তি, তথ্য প্রবাহ নানা ফরম্যাটে মানুষের কাছে পৌঁছে যাক। এই তথ্য মানুষের জীবন বদলায়, এই তথ্য মানুষকে সমৃদ্ধ করে, শক্তিশালী করে, ক্ষমতায়িত করে। সুতরাং আমরা চাইবো অবাধ মুক্ত তথ্য মানুষের কাছে যাবে, যা দিয়ে দেশ বদলাবে, মানুষ বদলাবে, সোনার বাংলাদেশ বিনির্মাণ হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, কৃতজ্ঞতা। ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন প্রশান্তি হাসপাতাল লিমিটেড সংবাদ শিরোনাম, পাওয়ার্ড বাই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিক, শিক্ষক, গবেষক, এনবি এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক বাংলাদেশ সময়ের সম্পাদক ডক্টর মিঠুন মোস্তাফিজ। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং রাজ টিভির সাথেই থাকুন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.